ডিসিতে এক নারীকে বেপরোয়া একটি প্রাইভেট কার ধাক্কা দেওয়ার পর সেই নারী গাড়ির নিচে পড়ে যায়, আটকে থাকে গাড়ির সাথে। গাড়ির চালক তাকে পিষতে পিষতে নীলক্ষেত পর্যন্ত নিয়ে গেছে। এই পুরো সময়টুকু তাকে ধাওয়া করেও থামানো যায়নি। পুরো রাস্তায় সেই নারীর শরীরের অংশ রক্তে ছেয়ে আছে। খুনি গাড়ির চালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক আজহার জাফর শাহ। 2রা ডিসেম্বর 2022। ফেসবুকের ঘটনাটি ভিডিও দেখছিল জল। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! দেশটা অমানুষে ভরে গেছে। দেশের আনাচে কানাচে বর্ষণের মতো মানুষরূপী কত যে অমানুষ লুকিয়ে আছে তা উপরওয়ালাই জানে। প্রত্যক্ষদর্শী থেকে জানা গেছে, গাড়িটি প্রথমে একটি মোটরসাইকেলে মহিলাটি যখন পড়ে গিয়েছিল তখন পাবলিকের হাত থেকে বাঁচতে ঘাতক গাড়ির চালক জোরে গাড়ি চালিয়েছে। সে জানতো না মহিলাটি ওনার গাড়ির নিচেই পড়ে আছে। সংবাদ পাঠিকার থেকে শোনা তথ্যে জলের মন চাচ্ছে গাড়ির চালককে ঠিক ওভাবে টেনে হিঁচড়ে মারতে। একটা গাড়ির নিচে একটা ইট পড়লেও গাড়ি যে চালায় তার জানার কথা, কিন্তু একটা জলজ্যান্ত মানুষ গাড়ির নিচে, অথচ উনি জানলই না। এটা আসলে মানা যায় না, ডাহা মিথ্যে এক কথা। ইচ্ছাকৃতভাবে বাসার দেওয়ালে হাতটা উল্টো করে রেখে জোরে জোরে 2 ঘষা দিতে থাকে। সাথে সাথে চামড়া ছিল ফোঁটা ফোঁটা রক্তবিন্দু জমে যায়। জি, মাত্র 2 টানে। কোথায় সেন্ট্রাল মসজিদ, কোথায় নীলক্ষেত! একটা জলযন্ত্র মানুষকে টেনে হিঁচড়ে এতটা পথ নিয়ে যেতে যেতে মহিলাটার কত কষ্ট পেয়ে মারা গেছে রে ভাই, কত কষ্ট পেয়ে মারা গেছে ভাবা যায়? দেশটা আসলেই জানোয়ারে ভরে গেছে। হায় রে সোনার বাংলা! দীর্ঘশ্বাস ফেলে জল একটা ঘটনার রেশ কাটতে না কাটতে আরেকটা ঘটনা। এই তো কয়েকদিন আগে ভাড়াটির হাতে খুন ছোট্ট আয়াত। কতই না মায়াভরা মুখ তার। খুনি কি একটু হাত কাঁপেনি এই ছোট্ট প্রাণটাকে মারতে? অপহরণকারী এক তরুণ, যার নাম আবির, তাকে হত্যার পর লাশ কেটে 6 টুকরো করে সাগরে ভাসিয়ে দিয়েছেন। কি সাংঘাতিক! অথচ আবিরের পরিবার শিশু আয়াতের বাসায় ভাড়া থাকেন। সোশ্যাল মিডিয়ার খবরের কাগজে সবখানে আয়াতের নিখোঁজের সংবাদ প্রচারিত হয়। পিবিআই থেকে জানা যায়, খুনি আবির আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদ বলেছেন 6-7 লাখ টাকা মুক্তিপণ আদায়ের জন্য শিশু আয়াতকে অপহরণ করেছিলেন, কিন্তু তার মুঠোফোনের সিম কাজ না করায় মুক্তিপণের জন্য শিশুটির পরিবার কল দিতে পারেনি। নিজে ধরা পড়ে যাবেন এই ভয়ে শিশুটিকে কেটে 6 টুকরো করেন, পরে তা সাগরে ভাসিয়ে দেন। খুনি আবির আরও বলেন, সত্যিকারের অপরাধের ঘটনা নিয়ে তৈরি টিভি ধারাবাহিক ক্রাইম পেট্রোল দেখে তিনি এসব পরিকল্পনা করেছেন। পিবিআই আরও বলেন, আবির যে দোকান থেকে দা ছুরি কিনেছিলেন সেই দোকানটি তাকে শনাক্ত করেছে। এছাড়া সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করে যায়। মোহাম্মদ হাসিব নামের আবিরের সহায়তাকারী এক দোকানদারকে আটক করা হয়েছে। আবিরের বাবা ভ্যান চালক আর তার মা পোশাক কারখানার শ্রমিক। আবির বেকার। শিশু আয়াতকে অপহরণ করে তার পরিবারের কাছ থেকে মুক্তি আদায়ের পরিকল্পনা ছিল তার। আয়াতের খণ্ডিত মাথা পিবিআই উদ্ধার করেছে। সেটি চুলে নাকি ওই ক্লিপটাতে অক্ষত ছিল, যেটা তার বাবা তাকে পরিয়ে দিয়েছিল। জলের ভয় করে কবে জলও খুন হয়ে যায় আদিবার মতো। বর্ষার মুখে বর্ষণ ও তার মায়ের কীর্তিকলাপ শুনিয়ে বর্ষণের প্রতি ঘৃণা বিদ্বেষ আরও গভীর হয়েছে। তাও একবার শেষ চেষ্টা করে দেখবে। জল মেনে নেওয়া, মা বলেছে মেনে নিতে। মানিয়ে নিতে না হলে সমাজে মুখ দেখাবে কি করে? সেদিনের পর জল আর বাপের বাড়ি যায়নি, মাকেও ফোন দেয়নি। বাবা ফোন দিয়েছিল, মায়ের কথা মতো স্বাভাবিকভাবে কথা বলেছে জল। হাজার হলে মায়ের আদেশ বলে কথা। ডায়েরিটা অনাদরে ড্রয়ার ড্রপে কাগজের মাঝে পড়ে আছে, কখনো পড়া হয়নি জলের। রাতে বর্ষণের যৌনদাসী হয়ে দিনে আর কোনো কিছু করার এনার্জি থাকে না জলের। সকালে বর্ষণ নাস্তা করে অফিসে গেলে নতুন করে প্রাণ ফিরে পায় জল যেচে কখনো দরকার ছাড়া বর্ষণের সাথে কথা বলতে যায় না। যেহেতু মানিয়ে নিতে হবে, মেনে নিতে হবে, তাই মনের বিরুদ্ধে গিয়েও হলেও বর্ষণের সাথে কথা বলতে হবে জলের। দুপুর 2টো বাজে এখন। লঞ্চের ব্রেক করছে বর্ষণ। এখন ফোন দিলে মন্দ হবে না, সেই ভাবনা সেই কাজ। জল বর্ষণকে ফোন দেয়। হঠাৎ ফোন দিলে কেন? এমনি। আচ্ছা তাহলে রাখছি, শোনো না। বলো। আজকে একটু তাড়াতাড়ি বাসায় আসবে? জলের কথার জবাবে বর্ষণ কিছু বলে না। বেশ কিছুক্ষণ পর জলকে বলে, আমি পরে ফোন দিচ্ছি। জল কিছু বলার সুযোগ না দিয়ে বর্ষণের ফোন কেটে দেয়। জলের ভয় ভাবতে থাকে, আজ রাতে না জানি জলের কপালে কী আছে। কিছুক্ষণ পর বর্ষণ কল ব্যাক করে, সাথে সাথে জল কল রিসিভ করে। তাড়াতাড়ি আসতে বললে কেন? তোমার আচরণে তো বোঝাই যায় আমি দূরে থাকলে তুমি বাঁচো। সারা জীবন তো থাকতে হবে তোমার সাথে, মেনে নিতে হবে তোমায় আমারে। যাক, সুমতি এসেছে তোমার। কেন তাড়াতাড়ি আসতে হবে বললে না তো? ঘুরতে যেতাম। বিয়ের এতদিন হয়ে গেল কখনো তো ঘোরা হয়নি তোমার সাথে। কাছেই তো ধানমন্ডি লেক। রাত্রিবেলা তোমার সাথে
হাঁটতাম লেকের ধারে। ঘুরতে যাওয়ার কথা শুনে বর্ষণ কেমন চেতে যায়, হুঙ্কার দিয়ে ফোন কেটে দেয়। ফোনের বিপরীত পাশ থেকে হাত কেঁপে ওঠে, মেঝেতে পড়ে যায় ফোনটি। ভাঙা ডিসপ্লেতে ভেসে ওঠে জলের পুরনো হাসিমাখা ছবিটি। 28 এপ্রিল 2017। বর্ষণের সাথে আমার প্রথম দেখা হয় বৃষ্টি ভেজা দিনে বাস স্টপে। ইউনিভার্সিটিতে বাসের জন্য বাস স্টপে অপেক্ষা করছিলাম, ঠিক তখনই আমার পাশে নীল শার্ট পরিহিত এক তরুণ আসে। 5 ফিট নয় কিংবা 10-এর মতো হবে। তরুণটি উচ্চতা, চুল থেকে টপটপ করে পানি ঝরছিল। জি, সেই তরুণটি বর্ষণ। আমি বরাবর ঘরকুনো মেয়ে, সমাজের কথায় যাকে বলে অসামাজিক, তাই হয়তো একই ক্যাম্পাসে থাকা সত্ত্বেও বর্ষণের সাথে দেখা পাইনি। সেদিন বাসে টুকটাক কথা হয়েছিল বর্ষণের সাথে, তারপর থেকে আকস্মিকভাবে ওর সাথে দেখা হতো। হয়তো ওপরওয়ালা চেয়েছেন তাই। আদিবার লেখাটা পড়ার পর জলের মনে বর্ষণকে নিয়ে নানান প্রশ্ন জাগে। সে কি আগের থেকে এমন, নাকি রিসেন্টলি এই মানসিক রোগটা ধরা পড়েছে? এমন হাজারো প্রশ্ন কুণ্ডলিতে পাকাতে থাকে জলের মনে। জল পাতা উল্টায়। 13ই আগস্ট 2017। সপ্তাহে 2 আগে বর্ষণ আমায় প্রেমের প্রস্তাব দেয়। কয়দিন ভেবে আমি ওর প্রস্তাবে সায় দিই। আজ 3 দিন হবে হয়তো আমার সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি করছি। 10ই সেপ্টেম্বর 2017। বর্ষণ ছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়েও খুব ভালো কবিতা লিখতে পারতো। এদিকে বাংলা স্টুডেন্ট হয়েও আমি কবিতার পারি না। যাই হোক, আমাকে লেখা নিয়ে বর্ষণের কবিতাগুলি খারাপ না। তার মধ্যে একটা ছিল, একটা গোলাপ তোমার নামে পাঠিয়ে দিলাম মনের খামি। ডায়েরির পাতা উল্টে কিছু পাতা জল ছেঁড়া অবস্থায় পায়। তারপর একটা পাতা উল্টে আদিবার আরেকটা লেখা পায়। লেখাটা কোন দিনে লেখা অর্থাৎ তারিখ দেওয়া নেই, তবে লেখাটা খুব সুন্দরভাবে জলের আদিবার লেখাটা খুব ভালো লাগে। জীবনে খারাপ মুহূর্তগুলো বালিতে বা মাটিতে লিখে রাখতে হয়, যাতে সময়ের সাথে সেগুলো হারিয়ে যায়। আর সুন্দর মুহূর্তগুলো পাথরের সাথে, যেগুলো সারা জীবন অক্ষত থাকে। শহরের জীবনে মাটি বালির খুব অভাব। স্বভাবত ডায়েরির পাতায় লিখে রেখেছিলাম, তাই ছিঁড়ে ফেললাম। আদিবার লেখাটা পড়ে জল কেমন যেন হারিয়ে ফেলার অনুভূতি পায়। ছেঁড়া পাতা থেকে হয়তো কোনো ক্লু পেত বর্ষণের সম্পর্কে। আদিবা কাজটা একদম ঠিক করেনি। মনে মনে আদিবার উপর খুব রাগ হয় জলের। আদিবা ওই পাতাগুলো ছিঁড়ে ফেলার জন্য হয়তো আদিবাকে নির্মমভাবে মরতে হয়েছে। এর আর জলকে এত পৈশাচিকতা সহ্য করতে হয়েছে। 14ই এপ্রিল 2018। রিলেশনে 8 মাসের মাথায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। ফিজিক্যাল রিলেশনের জন্য বর্ষণ চাপ বাড়তে থাকে এই সিদ্ধান্ত নেই। যদিও আমি নিশ্চিত না এই সিদ্ধান্ত আদৌ সঠিক কিনা, তবে বর্ষণকে আমি হারাতে চাই না। হয়তো তাকে না পেলে আমি মরেই যাব, তবে তাকে না পাওয়ার যে একটা আফসোস থাকবে, সে আফসোস আজীবন আমাকে জ্যান্ত লাশ করে রাখবে। আমার পরিবারে বর্ষণকে মেনে নেয়নি, পালিয়ে বিয়ে করছি আমরা। বর্ষণের কাছ থেকে শোনা সে নাকি আমাদের রিলেশন সম্পর্কে জানেন, তারপরেও ভয় কাজ করছে উনি যদি না মেনে নেয়। 24শে মে 2018। দাম্পত্য জীবনে 1 মাস হলো। বর্ষণ অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, হয়নি। মানুষটা কেমন যেন হিংস্র প্রকৃতির হয়ে গেছে। শারীরিক চাহিদা ছাড়া আমার প্রতি কোনো আকর্ষণ দেখি না। 28শে মে 2018। আজ আমার জন্মদিন। বাবা মাকে ছাড়া জীবনে প্রথম কোনো জন্মদিন এসেছিল। ভেবেছিলাম বর্ষণের বাবা মায়ের শূন্যতা কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেদিন তার বার্থডের জ্ঞান নেই। বার্থডে গিফট হিসেবে একটা 20 আনা ফুল দিলেও হয়তো হতো। প্রতিটা মেয়ের তার স্বামীর কাছ থেকে বিশেষ দিনগুলোতেও কিছু না কিছু তো আশা করে। আর ভাল লাগছে না জলের। দীর্ঘশ্বাস নিয়ে ডায়েরিটা বন্ধ করলো। সপ্তাহখানেকের মতো হলো জলের শ্বশুর অর্থাৎ বর্ষণের বাবা মারা গেছেন। প্যারালাইজ হয়েছিল, দীর্ঘদিন শয্যাশায়ী ছিল। বর্ষণের কারণে বলে এমনটা হয়েছে। জলকে দেখে এসে বর্ষণ জলকে বিয়ে করার জন্য প্রচণ্ড ঝামেলা করেছিল। অফিস শেষে বাসায় যতটুকু সময় থাকতো বাকবিতণ্ডাটা জিনিস ভাঙচুর করতো। একদিন নাকি প্রচণ্ড বাকবিতণ্ডতা হয় বর্ষণ আর বর্ষণের মায়ের মধ্যে। জলের শান্ত স্বভাবের মানুষ ছিলেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক করতে বর্ষণ মাকে বুঝাতে চান। ঠিক তখনই বর্ষণ রাগের মাথায় নিজের বাবার হাতের কাছে থাকা কাঠের ফুলদানি থেকে আঘাত করে। বর্ষণের বাবা নিচে পড়ে যান। বর্ষা গিয়ে বাবাকে ধরে। মাথায় সামান্য আঘাত পান তিনি। বর্ষা প্রাথমিক চিকিৎসা করেন তাকে। সেদিন রাতে বর্ষণের বাবা স্ট্রোক করেন আর বাম পা তার প্যারালাইজড হয়ে যায়। টাঙ্গাইলে থাকাকালীন জলে শ্বশুরের যাবতীয় সেবা করত। জলের শাশুড়ি শরীরে এক প্রকার হাওয়া লাগিয়ে ঘুরছেন। স্বামীর ধারে কাছেও যেতেন না। নিজে 1 গ্লাস পানি ভরে খেতেন না। জল ঢাকা আসার পর বর্ষা যতটুকু পারে বাবার সেবা করত। রিশাদ নামের একটা ছেলের সাথে বর্ষার সম্পর্ক আছে। দেখতে শুনতে আচার আচরণ ভালোই ছেলেটার, তবে মধ্যবিত্ত করে ছেলে, তাই জলের শাশুড়ি সেই ছেলেকে মেনে নিতে পারবেন না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন বড়লোক ঘরে মেয়ের বিয়ে দেবেন। বর্ষা জলকে জানিয়েছে জলের শ্বশুরের
কুলখানি হলেই রিশাদের কাছে চলে যাবে বর্ষা। জাহান্নামে সে আর থাকতে চায় না। জল তাতে কোনো প্রকার মত প্রকাশ করেনি, শুধু তার একটাই চাওয়া, আদিবার মতো ভুল যেন সে না করে। যদিও হাতের 5টা আঙ্গুল সমান আর সব পুরুষ এক না, তবে এই পুরুষ জাতটাই অদ্ভুত। কোনো পুরুষের কাছে নারী সবচেয়ে বেশি সুরক্ষিত, আবার কোনো পুরুষের কাছে নারী সবচেয়ে বেশি নির্যাতিত। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 9টার মতো বাজে। বর্ষণে আসার সময় হয়ে গেছে। লোকটার এতই দেহের ক্ষুধা যে বাবার মৃত্যুতে তার কিছু যায় আসে না। এক ফোঁটা যদি নোনা জল গড়িয়ে পড়েছিল সেদিন বর্ষণে, পুরো স্বাভাবিক ছিল বর্ষণ। সেদিন ওর বাবা মারা যান। এমনকি বাবার লাশকে কবরে নামাতে বর্ষণের আপত্তি ছিল। নোংরা জিনিস সে স্পর্শ করবে না। পারিবারিক শিক্ষা, মনুষ্যত্বের কতটা অভাব থাকলে সন্তান বাবার লাশকে নোংরা বলে। পরে বর্ষণের চাচাতো ভাইরা বর্ষণের বাবার লাশকে কবরে নামান। আর এদিকে বর্ষণের মায়ের মনে হয় ঈদ লেগেছে সেদিন। স্বামীর পেনশনের টাকা, জমানো টাকা সব তার হয়ে গেল। লোকজনের সামনে ভালোই অভিনয় করেছিলেন তিনি, আর লোকচক্ষুর আড়ালে তার আসল রূপ বেরিয়ে আসে। মৃত্যুর কয়েকদিন আগে টিপস দিয়ে স্বামীর ব্যাংকে সব টাকা পয়সা মহিলা নিজের নামে করে নিয়েছেন। টাকা মানুষকে কতটা নিচে নিতে পারে ভাবা যায়। এই জন্য হয়তো হাদিস আল কোরআনে বলা হয়েছে জাহান্নামে অধিকাংশ বাসিন্দার হবে নারী, আবার জান্নাতে সর্বপ্রথম নারীরাই যাবেন। আল্লাহর মেহেরবানি সত্যিই বোঝা দেয়। জলের মনে হয় বর্ষণ ওর মায়ের মতো, আর বর্ষা ওর বাবার মতো হয়েছে। কলিং বেলে আওয়াজ পেয়ে দরজা খুলে জল বিধ্বস্ত অবস্থায় বর্ষণকে দেখতে পায়। বর্ষণ কোনো কথা না বলে ভেতরে ঢুকে জ্বর জ্বর ভাব হচ্ছে কয়েকদিন ধরে জ্বরের। সারাদিন শুয়েই ছিল সে। খাবারগুলো কোনো রকম গরম করে দিয়ে জল শোপাতে গিয়ে শোয়। বর্ষণ ফ্রেশ হয়ে খেতে বসে জল বর্ষণের দিকে শুকনো দৃষ্টিতে তাকিয়ে থাকে। মানুষটাকে মানুষের কাতারে ফেলেই না ইদানিং জল। মানুষ হতো যদি তাহলে এসে গায়ে অন্তত আলতো করে হাত দিয়ে দেখতো জলের শরীর ঠিক আছে কিনা। খাওয়ার আগে অন্তত একবার জিজ্ঞাসা করতো জল খেয়েছে কিনা। নিজেরটাই শুধু বোঝে লোকটা। ভীষণ স্বার্থপর লোকটা, ভীষণ। বাসনগুলো ধুয়ে রুমে আসো, শরীরটা ভালো নেই, আজ খুব উইক ফিল করছি, আজকের জন্য ছেড়ে দাও। আর মানুষের শরীর খারাপ হয় না, যা বললাম তাই করো। জলের প্রত্যুত্তরে জল কিছু বলে না, কথা না বলে না, আশায় বাঁচে আশা। জল বর্ষণে মানবিকতার আশায় কথাটা বলেছিল, কিন্তু মানুষরূপী পশুর তো কোনো মানবিকতা থাকে না। বিশেষ দিনগুলোতে ছাড় দেয় না সামান্য জ্বর, তাচ্ছিল্যে হাসি হাসে জল। আজ বর্ষণের বাবার কুলখানি হলো। ঢাকা থেকে টাঙ্গাইলে এসেছে জল আর বর্ষণ। ঘরে গিয়ে দেখে বর্ষা জলের শ্বশুরের বিছানায় ব্যবহৃত শেষ জামা বুকে ধরিয়ে এক ধ্যানে বসে আছে। বাবার মৃত্যুতে শোকে বর্ষার মুখ মলিন হয়ে এসেছে। শুকনো মুখ দেখে বোঝা যাচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। বর্ষা জলকে দেখে বর্ষা হাউমাউ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে বলে, জানো ভাবি, আব্বুর ফতুয়াটা না এখনও আব্বুর গায়ের গন্ধ আছে। আব্বু এত তাড়াতাড়ি কেন চলে গেল? আব্বু বলেছিল যেমনি হোক সুস্থ হয়ে আমায় রিশাদের হাতে তুলে দিবে। আব্বু তো কথা রাখলো না। জল বর্ষাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে বলে, কান্না করিও না বর্ষা, মানুষ মরণশীল। আব্বুর হায়াত আল্লাহ এই পর্যন্ত লিখে রেখেছিল। সে বলতো না তুমি তার দ্বিতীয় মা। এইভাবে কান্না করো না, তোমায় কাঁদতে দেখলে রুহু কষ্ট পাবে। আর আব্বু তো তোমার সাথেই আছেন, তার দোয়া তোমার সাথে সব সময় থাকবে। আমায় তো আব্বু মা বলে ডাকতেন। সব মেয়ের কপালে কি থাকে শ্বশুরের থেকে মা ডাক শোনার সৌভাগ্য? আমার কষ্ট হচ্ছে কি, তাই কি আমি ভেঙে পড়েছি? কান্নাকাটি না করে তার জন্য দোয়া করো। বর্ষণের মা দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছিল। সে ভেঙচি কেটে দিল। একজন অভিনয় দেখেই কুল পাই না, আরেকজন হাজির। জল কিছু বলে না, দীর্ঘশ্বাস ফেলে। এই মহিলা কি, জলের শ্বশুর কিভাবে ছিলেন আল্লাহই জানে। জলের মনে হয় না জলের শাশুড়ি কখনো জলের শ্বশুরকে ভালোবেসেছিল। ভালোবাসলে এতদিন স্বামীর শোকে পাগল প্রায় হয়ে যেতেন। বেশ অনেক দিন ধরেই জলের তলপেটে ব্যথা ছিল। এই ব্যথার মূলত জলের জ্বরের কারণ। ভারী ভারী লাগেও ইদানিং তলপেটটা। তবে জল কি প্রেগনেন্ট? কিন্তু গত মাসে তো জলের পিরিয়ড হয়েছে, তাও বলা যায় না। বর্ষণ কি বলবে প্রেগনেন্সি টেস্ট কিট আনতে? কিন্তু শেষমেশ যদি আদিবার মতো হয়। ড্রেসিং টেবিলের ডয়ার থেকে ডায়েরিটা বের করে আদিবার শেষ লেখাটায় চোখ বুলায় জল। তারিখ লেখা, এমনকি আদিবার অশ্রু, সব কিছু দাগ স্পষ্ট লেখায়। 28শে সেপ্টেম্বর 2018। 3 মাসের প্রেগনেন্ট আমি। বর্ষণ আর ওর মা অ্যাবর্শনের কথা বলছে, কিন্তু আমার তো মন সায় দিচ্ছে না। আমি না হয় ভুল করেছি, তাই একটু একটু করে মরছি।
কিন্তু আমার অনাগত সন্তান, সে তো কোনো দোষ করেনি, সে কেন মরবে? পালিয়ে বিয়ে করায় বাবা মা ত্যায্য করলো। যে সুখের আশায় বাবা মাকে ছাড়লাম, সেই সুখ আমার কপালে জুটল না। অনাগত সন্তানটা সুস্থভাবে দুনিয়াতে এলে ওকে নিয়ে না হয় কোনো জায়গায় পালিয়ে যাব। পৃষ্ঠা উল্টাতে মোটা মোটা কালি দিয়ে তীব্র কষ্ট দিয়ে আদিবার লেখা পায়। লেখাটা জলের হৃদয়ে কাটার মতো বিদ্ধ। নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার, আর বাকি অর্ধেক দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে। জল দীর্ঘশ্বাস ফেলে বেচারি খুব কষ্ট নিয়ে মারা গেছে। মরার পরেও শান্তি পায়নি মেয়েটা, রেহাই পায়নি বর্ষণের পৈশাচিকতা থেকে। ইদানিং বর্ষণ বেরিয়ে যাবার পর সাহস করে বের হয় জল। পাশের ফ্ল্যাটের ভাবির সাথে বেশ ভালোই ভাব হয়েছে। একটা ছেলে আছে ভাবির, সেই মিষ্টি আর দুষ্টু। জলকে দুষ্টুমি করে ওয়াটার আন্টি বা পানি আন্টি বলে ডাকে। জেরিন ভাবির ফ্ল্যাটে কলিং বেল বাজাতে ছোট্ট জায়ান এসে দরজা খুলে দেয়। আম্মু, ওয়াটার আন্টি এসেছে। হাতের উল্টো পিঠ দিয়ে ঘাম মুছতে মুছতে রান্নাঘর থেকে বের হয় জেরিন ভাবি। হালকা রেগে ছেলেকে বলেন, জল, ভেতরে এসো। আর জায়ান তোমাকে বলছি না জল আন্টি বলতে? থাক ভাবি, ওর ডাকটাকে আমি বেশ ভালো এনজয় করি। যে কারণে আসা, আমার গত মাসে পিরিয়ড হয়েছিল, কিন্তু ইদানিং পেটে প্রচণ্ড ব্যথা আর তলপেট ভারী লাগে। প্রেগনেন্সির কিট কিনে টেস্ট করতে পারো। জল জেরিনের কথায় আমতা আমতা করে। জিনিসটা কিনতে জলের খুব জড়তা কাজ করছে। তাছাড়া জলের বাইরে যাওয়ার অনুমতি নেই। সাধারণত বাঙালি গৃহিণী জল। বর্ষণ তাকে এক কানাকড়িও দেয় না, শুধু দরকার পড়লে প্রয়োজনীয় জিনিসগুলো কিনে দেয়। ভাবি, আপনি তো জায়ানকে নিয়ে স্কুলে যান, তখন যদি। জলের কথায় জেরিন লাজুক হাসি দেয়, চোখ মেরে বলে, থাক, বলতে হবে না, বুঝতে পেরেছি। হাবিকে সারপ্রাইজ দিবে, তাই না? জল কৃত্রিম লাজুক হাসি দেয়, আমি কালকে সকালে এনে দেব। আচ্ছা ভাবি, ধন্যবাদ, আজ আসি। জল মুচকি হেসে চলে যায়। জেরিন দরজা আটকিয়ে সংসারের কাজে মনোযোগ দেয়। জল ফ্ল্যাটে গিয়ে আবার আদিবার ডায়েরি খুলে বসে। পুরো ডায়েরিটায় আদিবার লেখা একটা কবিতা ছিল। জলের এত ভালো লাগে কবিতাটা। স্কুল কলেজে থাকতে জল বিভিন্ন প্রোগ্রামে কবিতা আবৃত্তি করত। এখন তা আর করা হয় না, সময়ের সাথে সবটা হারিয়ে গেছে। জল ডায়েরি খুলে আদিবার লেখা কবিতায় আবৃত্তির ভঙ্গিমায় পড়তে লাগে। সময় আমার সময়ে চলুক, মগের মুলুক থাক একা, আমি বরং জোনাকি খুঁজি, শহর ধূসর পথ বাঁকা, লাল মাটি লাল কাদা মাখি, রাতের সাথে চাঁদের দেখা, রাতের হাতের স্পর্শে ঘুম, রাতের জেগে স্বপ্ন দেখা, আমি বরং আমার জোনাকি খুঁজি, আর রাতের সাথেই হোক দেখা। পরের দিন জায়ানের মা প্রেগনেন্সি কিট এনে দিলে জল প্রেগনেন্সি টেস্ট করে। ফলাফল নেগেটিভ আসে, কিন্তু তলপেটে ভারী আর ব্যথা দিন দিন বেড়েই যাচ্ছে। জলের মনে গাইনি বিশেষজ্ঞ এক ডাক্তার বন্ধুর থেকে পরামর্শ নেয়। সে জলকে আলট্রাসোনোগ্রাফি করার পরামর্শ দেয়। আর এক যুদ্ধ। জ্বর হলে যে মানুষ খোঁজ নেয় না, সে আবার আলট্রা করাতে নিয়ে যাবে, ব্যাপারটা খুব হাস্যকর। কিন্তু বিষয়টা জলের সহ্য ক্ষমতার বাইরে চলে গেল। সে সাহস করে বর্ষণকে বলেই ফেললো আলট্রার কথা। বর্ষণ সাপটা ন্যাকামো বলে জানিয়ে দেয়। জল ছলনা আশ্রয় নেয়, না করালে আলট্রা, একটু একটু করে মরার চেয়ে একেবারে মরে যাওয়া ভালো। কিন্তু আমার কষ্ট হচ্ছে তোমায় দেখে। পরপর দুই বউ নিখোঁজ হওয়ার কথা শুনলে নিশ্চয়ই আর কেউ তোমায় মেয়ে দেবে না, তখন তুমি কাকে ভোগের বস্তু বানাবে? জলের মুখে দুই বউয়ের কথা শুনে বর্ষণে আকাশ থেকে পড়ে। জল কি তাহলে আদিবার কথা জেনে গেল? দুই বই মনে, কি বলতে চাচ্ছ তুমি? সন্দেহের চোখে তাকিয়ে বলে বর্ষণ। জল হেসে বলে, আমি মারা যাওয়ার পর না হয় তুমি আর একটা বিয়ে করতে পারবে, কিন্তু পরপর দুই বউয়ের দুনিয়া আর হাপিস হলে বিষয়টা কেমন হয়ে যায় না? রেডি হয়ে আসো, যাও। বর্ষণের কথা শুনে জল বোরখা পরে রেডি হয়ে আসে। পার্শ্ববর্তী এক হসপিটালে আলট্রা করতে যায়। রিপোর্টে আসে জলের জরায়ুতে টিউমার হয়েছে, ভাসমান টিউমার। মেডিসিনের এর বৃদ্ধি আটকাতে পারে। যেহেতু ভাসমান, তাই পিরিয়ডের সাথে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তাতে কাজ না হলে সার্জারি। রিপোর্ট দেখার পরক্ষণে জলের খেয়াল আসে টিউমারের কারণ। এর জন্য আর কেউ দায়ী নেই, বর্ষণে দাঁড়ি এর জন্য। পিরিয়ড চলাকালীন সময়ে শারীরিক সম্পর্ক করলে জরায়ুর ভেতরে রক্ত জমাট বাঁধে। জলের ক্ষেত্রে হয়তো তাই হয়েছিল। পরে ওই জমাট বাঁধা রক্তগুলো টিউমারের রূপ নিয়েছে। জলের খুব রাগ হয়, সাথে কষ্ট। 2 বছর রাগ কষ্ট করে সব আগ্নেয়গিরি লাভার মতো মনের গভীর থেকে বেরিয়ে আসতে লাগে। সেদিনে জল সিদ্ধান্ত নেয় বর্ষণকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। বর্ষণ বেঁচে থাকলে অন্য মেয়েরও কপালে জল আর আদিবার মতো করুণ পরিণতি জুটতে পারে। আর জল তা চায় না। খুব ঠান্ডা মাথায় ছক সাজায় জল। বর্ষণের পুরুষ শক্তির সাথে পেরে উঠতে পারবে না জল। ছলনার আশ্রয় নিতে হবে মানুষটাকে মারার জন্য। ভাগ্যিস বিধাতা মেয়েদের ছলনা নামক জিনিসটা দিয়েছিল। সেদিন শুক্রবার। বর্ষণ আজ সারাদিন বাসায়। মৃত্যুর আগে আদিবা কষ্ট পেয়েছিল অনেক। জলের ইচ্ছে মানবতার খাতিরে হলেও মরার আগে বর্ষণকে একটু শান্তি দিবে। সেদিন বর্ষণের সব পছন্দের খাবার রান্না করে। বর্ষণের হিংস্রতাও সেদিন জল পৃথিবীর সব সুখ
ঢেলে দেওয়ার চেষ্টা করে। তারপর বর্ষণ ঘুমিয়ে গেলে নিজের শরীরে সর্বস্ব শক্তি দিয়ে বর্ষণের মুখে বালি চেপে ধরে জল। মৃত্যু যন্ত্রণায় বর্ষণ ছটপট করতে থাকে, কিন্তু মুহূর্তের মধ্যে বর্ষণের ছটপটানি কমে যায়। নিস্তেজ হয়ে যায় এই মানুষরূপী পশু। মৃত পশু বর্ষণ মুখ দেখে জলের ভেতরে সমস্ত রাগ, ক্ষোভ, কষ্ট পৃথিবীর কেন্দ্রে থাকা গরম লাভার ন্যায় বেরিয়ে আসে। জল টেনে হিস্ট্রে মৃত বর্ষণকে খাট থেকে নামায়। রান্নাঘর থাকা ধারালো ছুরি এনে প্রথমে বর্ষণের হাত পায়ের আঙুলগুলো আলাদা করে। বাঙালি নারীরা সাধারণত বটি দিয়ে কাটাকাটিতে পারদর্শী, কিন্তু জল বটি ধরতেই পারে না। এক কথায় রেস্টুরেন্টের দক্ষ শেফের মতো ছুরি চালাতে পারে জল। সেই দক্ষতাকে কাজে লাগে। অন্তত নিখুঁতভাবে বর্ষণের শরীর থেকে চামড়া ছাড়ায়, থাই রানের মতো অঙ্গ থেকে মাংস আলাদা করে সেগুলো পলিথিনে ছোট ছোট প্যাকেট করে ফ্রিজে রাখে। ভোর রাতের মধ্যে বর্ষণের দেহ মাংসহীন কঙ্কালে পরিণত হয়। জায়গায় জায়গায় লেগে থাকা দেহটি বীভৎস রূপ নিয়ে বেরিয়ে রুমে পড়ে থাকে। জল স্টিলের একটা বাটি এনে বর্ষণের রক্তগুলো তুলে রাখে। ফল কাটার ছোট্ট ছুরি দিয়ে চোখের উপর অন্তত মিহি ছোট ছোট পিস করে। অক্ষিগোলক দুটো অন্তত অনাদরে রান্নাঘরের ডাস্টবিনে ফেলে দেয় জল। ফ্রিজ থেকে দুটো ডিম বের করে কুসুম আলাদা করে একটা প্যানে রাখে জল। সেখানে মিহি করে রাখা চোখের মাংসল অংশ দুটো ঢেলে দেয়। সাথে পাতলা পাতলা করে কাটা বর্ষণের কিছু মাংস সয়া সস, ওয়াটার সস, চিলি সস, টমেটো সস আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে নেড়ে তারপর 3 কাপের মতো পানি ঢেলে দেয়। মুহূর্তের মধ্যে মিশ্রণটা ঘন থাই স্যুপের রূপ নেয়। মানুষের চোখের থাই স্যুপ, বর্ষণের চোখের থাই স্যুপ। জল একটা স্যুপ বলে স্যুপটুকু ঢেলে অন্তত তৃপ্তি সহকারে খায়। বিল্ডিংয়ের পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে। ইট ভাঙার বিকট শব্দে যখন আশেপাশের মানুষগুলো দুর্ভোগ শেষ নেই, ঠিক সেই সময় এই ইট ভাঙার বিকট শব্দকে কাজে লাগায় জল। প্রথমে এক কোপে বর্ষণের কঙ্কাল থেকে বর্ষণের মাথা আলাদা কাটা মাথাটাকে পাশে রেখে একে একে দেহখণ্ডকৃতে 8টি খণ্ড করে রক্তমাখা হাতটি দিয়ে নিজের কপাল মুছে জল। তারপর হঠাৎ বর্ষণের খণ্ডিত মাথাটার দিকে চোখ পড়ে জলের। ভীষণ মায়া ভরা চেহারা। মুখ দেখে মনে হবে একটা নিষ্পাপ মানুষ ঘুমিয়ে আছে, অথচ এই নিষ্পাপ চেহারার মানুষটা নিজের ভেতরে পশুত্ব ধারণ করে দিনের পর দিন নিজের লালসা মিটিয়েছে, আর তার লালসার বলি হয়েছে আদিবা আর বাসার কাজের মেয়েটা। আসলে চোখ বন্ধ করে ঘুমোতে থাকলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটাকেও নিষ্পাপ লাগে। বর্ষণের নিষ্পাপ কাটা মাথাটার দিকে জল নির্বাক দৃষ্টিতে চেয়ে থাকে। ঘুমন্ত চেহারাটা রক্ত মাখামাখি হয়ে আছে। আলতো করে কাটা মাথার গায়ে হাত বুলায় জল। নিষ্প্রাণ মুখটির প্রতি এখন জলের মায়া হচ্ছে, অথচ সব কিছু শেষ। জল ব্যালকনিকে দিয়ে আকাশের দিকে তাকায়। নোনা জলে চোখের সামনাটা ঝাপসা হয়ে আসে জলের। রক্তমাখা হাতে নোনা জল মুছে। আমি পেরেছি আদিবা, আমি পেরেছি। তোমার প্রতি অবিচার করা মানুষটিকে শাস্তি পেয়েছে। তোমার আমার কাজের মেয়ের প্রতি অত্যাচারের প্রতিশোধ নিতে পেরেছি। তোমার মৃতদেহের প্রতি অত্যাচারের শাস্তি আমি দিয়েছি বর্ষণের দেহকে। ভেতরে থাকা সমস্ত হিংস্রতা আমি বর্ষণের দেহের প্রতি প্রকাশ করেছি। কথাটা বলে হাউমাউ করে কেঁদে ওঠে জল। আজ জল বুঝতে পেরেছে জলের মনে বর্ষণের প্রতি ভালোবাসা ছিল এবং আছে। দীর্ঘকাল ঘৃণার ভারী পাথরে ভালোবাসাটুকু চাপা পড়েছিল। সেই ভালোবাসা আর সর্বস্ব শক্তি দিয়ে সেই ঘৃণার পাথর চূর্ণ বিচূর্ণ করে জেগে উঠছে। কিন্তু এখন কি সব শেষ হয়ে গেছে? জলের দৃষ্টিসীমা ঘোলাটে কালো হয়ে আসে। চোখের সামনে কল্পনায় বর্ষণকে দেখতে পায় জল। দেখতে পায় বর্ষণে হাত বাড়িয়ে জলকে কাছে নিয়ে বুকের মাঝে ঝাপটা জড়িয়ে ধরতে, কপালে আলতো করে চুমু খাচ্ছে, যেটা বাস্তবে কখনো হয়নি। মানুষ আসলেও কল্পনায় সুন্দর। জলের যখন জ্ঞান ফিরে তখন রাত 10টার কাছাকাছি। শরীরটা বড্ড দুর্বল লাগছে জলের। তারপর উঠে ফ্রিজ থেকে বর্ষণের মাংসের প্যাকেটগুলো বের করে খণ্ডিত দেহ, মাংস জমানো, রক্তখণ্ডিত মাথাগুলো একটা বড় প্লাস্টিকের বস্তায় ভরে থানার উদ্দেশ্যে রওনা দেয় জল। বিল্ডিং থেকে বের হওয়ার সময় দারোয়ান বর্ষণের কথা জিজ্ঞাসা করে। জল মুচকি হেসে বলে, বর্ষণ অসুস্থ, তাই 2 দিন হলো অফিসে যায়, বাসায় রেস্ট নিচ্ছে। দারোয়ান আর কিছু জিজ্ঞাসা করে না। জল বেরিয়ে গলির মুখ থেকে একটা রিক্সা নিয়ে সোজায় থানায় যায়। বেশ রহস্যজনক আচরণ নিয়ে জল থানায় প্রবেশ করে। দায়িত্বরত কর্মকর্তারা বেশ অবাক হয়ে যায় তরুণীর আচরণ দেখে। দারোগার চেম্বারের সামনে গিয়ে রহস্যজনকভাবে সেই বস্তা থেকে বর্ষণের লাশ বের করে। বরফ জমানো রক্তের দলারটা থেকে টুপটুপ করে রক্ত ঝরতে লাগে। সেই রক্ত নিজের সারা মুখে মেখে জল হাসতে হাসতে দারোগাকে বলে, আমি আমার স্বামীকে খুন করেছি, অফিসার, অ্যারেস্ট মি। কথাটা বলে আবার হাউমাউ করে কেঁদে দেয় জল। থানা উপস্থিত সকলে নির্বাক হয়ে যায় জলের আচরণে। দায়িত্বরত 2জন মহিলা পুলিশ কর্মকর্তা এসে জলকে ধরে। পুলিশ কর্মকর্তারা প্যাকেট খুলে খুলে বর্ষণের দেহ অংশ বের করে। সব পেল, তারা বর্ষণের চোখ দুটো পায় না। জলকে জিজ্ঞাসা করার হলেও জল পাগলের মতো খিলখিলিয়ে হেসে বলে,
চোখ দুটো তো আমার পেটে স্যুপ করেছিলাম, চোখ দুটো আর কিছু মাংস দিয়ে। জলের কথা শুনে উপস্থিত সকলের গা শিউরে ওঠে। এত ভয়ানক মেয়ে মানুষ হয়? নারী কর্মকর্তা জলকে লকআপে নিয়ে যায়, আর বর্ষণের দেহ অংশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। টানা 1 সপ্তাহ জলকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু জল কোনো উত্তর দেয়নি, শুধু একটাই কথা, নিজের ফাঁসি। অবশেষে দায় পড়ে ইন্সপেক্টর উপমাকে আনা হয়। ইন্সপেক্টর উপমার কাছে জলের পাগলামি হার মানে। অনেকটা বিরক্ত হয়ে ইন্সপেক্টর উপমা জলের প্রতি নরম হন। কথায় বলে ভালোবাসা দিয়ে সব জয় করা সম্ভব। সেদিন রাতে ইন্সপেক্টর উপমা জলের সাথে জেলের ভিতরে থাকেন। ঘুমের ঘোরে হঠাৎ তিনি খেয়াল করেন তার পাশে জল নাই। ঘড়ির কাঁটা তখন রাত 3টা ছুঁই। জলকে খুঁজতে গিয়ে তিনি কারো কবিতা আবৃত্তির আওয়াজ পান। সময়ের সাথে সময় আমার সমাজে চলুক, মগের মুল্লুক থাক একা, আমি বরং জোনাকি খুঁজি। শহর ধূসর পথ বাঁকা, লাল মাটি লাল কাদা মাখি, রাতের চাঁদের সাথেই দেখা, রাতের হাতের স্পর্শ ঘুম, রাত জেগে স্বপ্ন দেখা, আমি বরং আবার জোনাকি খুঁজি, আর রাতের সাথে হোক দেখা। জলের কবিতা আবৃত্তি শুনে উপমা নিজের অজান্তে বলে ফেলে, বাহ কি সুন্দর। জল থেমে যায়, পেছন ঘুরে ইন্সপেক্টর উপমাকে দেখতে পায়। ম্যাম, আপনি বেশ ভালো আবৃত্তি করেন তো, আপনি কণ্ঠ বেশ মিষ্টি আপনার। জল তাচ্ছিল্য হাসি আসে, দীর্ঘশ্বাস ফেলে বলে, মিষ্টি কণ্ঠ দিয়ে কি হবে যদি জীবনটাই তিক্ততা ভরা থাকে? আশা করছি খুব তাড়াতাড়ি এই তিক্ত জীবনের সমাপ্তি ঘটবে। আপনি আমার পুরোটা বললে আমি চেষ্টা করব আপনাকে নির্দোষ প্রমাণ করতে। তার কোনো প্রয়োজন নেই। স্বামীর হত্যাকারী অলক্ষণে বিধবা সমাজে মেনে নেবে না। মেয়েদের জন্য পুরুষ শাসিত সমাজটা বড্ড কঠিন। যে পুরুষ অহরহ বউকে পেটায়, বউকে মারে, ধর্ষণ করে, তারপরে সেই পুরুষ সমাজে অবাধে চলাফেরা করে, ধর্ষিত হয়, সমাজে অবহেলিত, অপমানিত, শেষ আর পরিণাম হয় আত্মহত্যা। আপনি শুধু আমার ফাঁসির ব্যবস্থা করে দিন। ইন্সপেক্টর উপমা দীর্ঘশ্বাস ফেলে। জল আনমনে চাঁদের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ ইন্সপেক্টর উপমা জলের কাছে গান শোনার আবদার করে বসেন। জল আবদার ফেলতে পারে না, তাছাড়া অনেক দিন হলো জলের গান গাওয়া হয় না। জল নিজের কোকিল কণ্ঠে দেহখান গান ধরে। একা বসে তুমি দেখেছ কি একই আকাশ, দিন শেষে তারার কথাগুলো দেবে, মেঘে ঢাকা তারার আলো থাকো তুমি, দেখো ভালো, হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়। একা বসে তুমি দেখছ কি একই আকাশ, দিন শেষে তার তারাগুলো দিবে দেখা, মেঘে ঢাকা তারার আলো দেখো তুমি ভালো, হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়। সেই দিনে এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে না সেই গল্পকারের দিনগুলো। খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দ, শুনতে পাবে মৃত মানুষের চিৎকার। আমার দেহখানি নিহনা শ্মশানে এমনিতেই পুড়ে গেছি, আমার সব স্মৃতি ভুললেও না তোমায় যা ফেলে গেছি। ইন্সপেক্টর উপমা পরম আয়েসে চোখ বন্ধ করে জলের গান শোনে। গানের প্রতিটা লাইন জলের জীবনের সাথে মিলে যাওয়া গান। গাওয়ার সময় নিজেই অজান্তে জল কেঁদে দেয়। শুধু জল কেন, অনেক মানুষ জীবনের সাথে বোধহয় দেহখানের গানের লিরিক্স মিলে যাবে। গান শেষে জল উপমাকে বলে ঘুমিয়ে যেতে। উপমা পাল্টা প্রশ্ন করে, আপনি ঘুমাবেন না? জল দীর্ঘশ্বাস ফেলে, না, ঘুম একটা লাক্সারিয়াস জীবন, যেটা আমার কপাল থেকে অনেক আগেই উঠে গেছে। আপনি ব্যস্ত মানুষ, রেস্টের দরকার আছে, আপনি ঘুমান। আমি না হয় রাতের আকাশ ভরা তারা আর চাঁদের সাথে কথা বলি। বছর ধরে বর্ষণের হত্যা মামলা চলা বিচার। আসামি পক্ষের আইনজীবী না থাকায় জলের মুখে থেকে বিন্দুমাত্র কথা বের করতে না পারায় কেসটা আগায় না। সেদিন ছিল বর্ষণ হত্যার মামলার রায় দেওয়ার দিন। পুলিশ ভ্যান থেকে নেমে জল বর্ষাকে দেখতে পায়। কোলে একটা বাচ্চা মেয়ে, পাশে রিশাদ। জলকে দেখে বাচ্চা রিশাদের কোলে দিয়ে দৌড় যায় বর্ষা, জড়িয়ে ধরে জলকে। অন্যান্য নারী পুলিশ কর্মীরা বাধা দিতে নিলে উপমা তাদের হাতের ইশারায় থামিয়ে দেয়। প্রিয়জনের এক চোখ ছোঁয়ার দরকার আছে জলের। মেয়েটার মনে অনেক কষ্ট, আর এই কষ্ট ওকে মানসিক রোগী বানিয়েছে। বর্ষা জলকে জড়িয়ে কেঁদেই যাচ্ছে, কিন্তু জল কাঁদছে না। মুচকি হাসি তার ঠোঁটে। ধুর পাগলি, কাদার কি আছে? আমায় ক্ষমা করে দাও ভাবি। আমি যদি আগে বলতাম তোমায় সব, তাহলে পানি হয়তো এত দূর গড়াতো না। পরিস্থিতি, ভাগ্য আমায় আগে বলতে দেয়নি, এতে তোমার দোষ নেই। পাস্ট ইজ পাস্ট, বর্তমানে আর ভবিষ্যতে ফোকাস করো। মিষ্টি একটা মেয়ে হয়েছে, ওর কথা ভেবে অতীত ভুলে যাও, আমায় ভুলে যাও। তোমার কি মনে হয় ভোলার মতো মানুষ তুমি? তাও ঠিক। জঘন্য মানুষকে ভোলা খুব কঠিন। স্বামীকে খুন করেছে যে মেয়ে, সে মেয়ে তো আরও ভোলা কঠিন ভাবি।
বর্ষার কথা শুনে ইন্সপেক্টর উপমার সন্দেহ হয়। সে বর্ষাকে জিজ্ঞাসা করে, আপনি কি কিছু জানেন? বর্ষা কিছু বলতে যাবে, ঠিক তার আগেই জল বর্ষাকে ইশারায় থামিয়ে দেয়। জল চায় না মানুষটার হিংস্রতা পৃথিবী জানুক। ঝোঁকের বসে যা বলে ফেলেছে আর না। জল কথা প্রসঙ্গে ঘুরিয়ে বলে, মায়ের সাথে যোগাযোগ হয়, উনি কেমন আছে? যার জন্য আমার বাবা কষ্ট নিয়ে দুনিয়া ছেড়ে গেছে তার সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন দেখি না। থাক না টাকা সম্পত্তি নিয়ে, শুনেছি নানা শারীরিক জটিলতা দেখা দিয়েছে তার। এভাবে বলে না বর্ষা, হাজার হলো তুমি তার মেয়ে। আমি না হয় পরের মেয়ে, কিন্তু তুমি তো তার পেটের মেয়ে। খোঁজ খবর নিও ওনার। দেখেছো, মেয়ের নাম জানা হলো না। নাম কি আমার মায়ের? জল। পৃথিবীর বুক থেকে জলকে হারাতে দেব না আমি। যুগে যুগে তোমার মতো নীরব প্রতিবাদী সাহসী জলের দরকার পৃথিবীতে, তাই ওর নাম রেখেছি জল। বর্ষার কথা শুনে জল নিজের গলার হারটা খুলে উপমার দিকে তাকায়, শান্ত গলা বলে, আমি কি ওকে আমার পক্ষ থেকে এই উপহারটা নিজ হাতে ওকে পরিয়ে দিতে পারি আদর করে? উপমা না করে না। জল ঋষাদের কাছে গিয়ে ঋষাদের কোলে থাকা ছোট্ট জলের গলায় ইংরেজিতে যে অক্ষর লিখে লকেটওয়ালা হারটা নিজ হাতে পরিয়ে দেয়। মাথায় আলতো করে চুমু খেয়ে হাত বুলায় জল। পেছন থেকে উপমা বলে, জল দেরি হয়ে যাচ্ছে। জল বর্ষা ঋষাদের থেকে বিদায় নেয়। হতে পারে এটাই শেষ বিদায়। জীবনের শেষের দিকগুলো জল কাউকে পাশে পায়নি। নিজের জন্মদাতা বাবাও মুখ ফিরিয়ে নিয়েছিল, কারণ জল খুনি। তাতে অবশ্য জলের কোনো আফসোস নেই। চাঁদ পৃথিবীর সব প্রশংসা কুড়িয়ে একা। জল না হয় ঘৃণাই কুড়ালো। আদালতে জলের ফাঁসির রায় না দিলেও যাবজ্জীবন কারাদণ্ড হয়। জল খুব চেয়েছিল ফাঁসি হোক জলের। দুনিয়া জলের কাছে নরকের মতো হয়ে গেছিল। বর্ষাকে হারানোর পর জল বুঝতে পেরেছিল যে জল বর্ষণকে ভালোবেসে দুনিয়ায় না হয় শারীরিক নির্যাতনের জন্য ভালোবাসায় ঘৃণার পাথরে চাপা পড়েছিল, কিন্তু রুহুর জগতে তো কোনো শারীরিক নির্যাতনের সুযোগ নেই। সেখানে না হয় বর্ষণকে নিজের করে ফেলো। কাঠগড়ায় দাঁড়ানো জলের বাম হাত থেকে রক্তস্রোতের মতো বের হতে লাগে। মুহূর্তে চারপাশের কাঠগড়ার রক্তে ছেয়ে যায়। জল ধপ করে বসে লুটিয়ে পড়ে। ইন্সপেক্টর উপমা দৌড়ে আসে, দেখে জল ধারালো ব্লেড দিয়ে নিজের হাতের শিরা কেটে ফেলেছে। উপমা জলকে নিজের কোলে শোয়ায়, অন্য সদস্যদের বলে অ্যাম্বুলেন্স জানাতে। জলের তখনও দম ছিল। জল কাপা গলা বলে, দয়া করে আমায় এই দুনিয়া থেকে মুক্তি দিন ইন্সপেক্টর। এই দুনিয়া আমার মতো মেয়ের চোখে রাখা বৃথা চেষ্টা আর করবেন না। আমি আগের থেকে আন্দাজ করে রেখেছিলাম এমন কিছু একটা হবে, তাই। জল কথা বলতে পারে না, গলা ভার হয়ে আসছে তার। তারপর অস্পষ্ট কণ্ঠে বলে, অন্যার কোলে একটা চিঠি রাখা আছে। চিঠিটা বর্ষাকে দিয়েন, এটাই আমার শেষ ইচ্ছে। আর আপনার কাছে যা প্রকাশ করছে তা গোপন রাখার অনুরোধ রইল। কথাটা বলে জল চোখ বুজে। অতিরিক্ত রক্তক্ষরণ হয় জলের। হিমশীতল হয়ে আসে জলের দেহ। জলের শেষ ইচ্ছা অনুযায়ী ইন্সপেক্টর উপমা বর্ষাকে চিঠিটা দেয়। বর্ষা, জীবনের শেষ মুহূর্তগুলি তুমি আর ইন্সপেক্টর উপমা ছাড়া কাউকে তেমন পাশে পায়নি। এমনকি বাবা মাও ঘৃণার মুখ ফিরিয়ে নিয়েছে। তুমি তো সবই জানো। পিরিয়ড চলাকালীন শারীরিক সম্পর্কের জন্য আমার জরায়ুর মধ্যে রক্ত জমাট বেঁধেছে, টিউমারের রূপ নিয়েছে। এরপরেই মূলত তোমার ভাইয়ের প্রতি জমে থাকা রাগ, ক্ষোভ, ঘৃণা আগ্নেয়গিরির ন্যায় ফেটে ওঠে। কিন্তু তোমার ভাইকে হারানোর পর আমি বুঝতে পারি যে মানুষটাকে আমি ভালোবেসে ফেলেছি, না চাইতো। ভালোবেসেছি বলেই তার হিংস্রতাকে পুরো দুনিয়া থেকে আড়াল করছি। একদিক দিয়ে মনে হয় ভালোই করেছি, আর কাউকে ওর হিংস্রতার শিকার হতে হলো না আমার এই পাগলামির জন্য। আদিবার ডায়েরি পড়ার পর আমি পুরাতন বর্ষণের প্রেমে পড়ি, যেই প্রেমে আমায় ধাপে ধাপে কষ্ট দেয়, কাঁদায়। আদিবার ডায়েরিটা আমি কোনো এক কারণে পুড়িয়ে হিংস্রতার শিকার হতে পারল না আমার এই পাগলামির জন্য। আদিবার ডায়েরিটা পড়ার পর আমি পুরাতন বর্ষণের প্রেমে পড়ি, যেই প্রেমে আমার প্রথম ধাপে কষ্ট দেয়, কাঁদায়। আদিবার ডায়েরিটা আমি কোনো এক কারণে পুড়িয়ে ফেলেছিলাম। বর্ষণকে শেষ করার পর আমার মাথা ঠিক ছিল না। কী করেছি না করেছি আমার কিছুই খেয়াল নেই। শুধু খেয়াল আছে আমি মানুষটাকে মেরেছি, আমি খুনি। ঘোর যখন কাটলো তারপর থেকে আমি পুরো অন্ধকার ছিলাম। 2টা বছর অপেক্ষা করেছি ফাঁসির জন্য, কিন্তু ভাগ্য আমার বরাবরের মতো হতাশ করলো। তাই সিদ্ধান্ত নিলাম নিজের ভালোবাসার সাথে নিজের খুনিও হব। পারলে আমায় ক্ষমা করে দিও তোমার ভাইকে এভাবে মারার জন্য। এতদিন পাশে থাকার জন্য ইন্সপেক্টর উপমা আমার হয়ে ধন্যবাদ দিও। ডায়েরিটা পুড়িয়ে ফেলেছি মানুষটার হিংস্রতার আড়াল করার জন্য। চিঠিটা পড়ে তুমিও পুড়িয়ে ফেললেও চাই না মানুষটার হিংস্রতা মানুষ জানুক। হাজার হলেও মানুষটা তো আমারই, আমার বর্ষণ, তমসার জলের বর্ষণ। ইতি তোমার ভাইয়ের খুনি। সমাপ্ত। তমসার জল, এটা শেষ পর্ব। আগের পর্ব দেওয়া আছে, আর সম্পূর্ণ গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।